আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে সারাদিন পর আবার লাইভে আসলাম। তো আমার সাথে আছেন বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন। আপনারা জানেন যে মাসুদ হোসেন আমাদের পলিটিক্স ক্লাবের মোটামুটি নিয়মিত পরিবেশক। উনি নানান সামাজিক রাজনৈতিক ইস্যুতে কথা বলেন। ওনার দল বাংলাদেশ মুসলিম সমাজ। আমাদের একটি সংগঠন আছে, নাম হচ্ছে আধিপত্য প্রতিরোধ আন্দোলন। সেই আধিপত্য প্রতিরোধ আন্দোলনে আমরা আগে থেকে কাজ করছি। কালকে এই আধিপত্য প্রতিরোধ আন্দোলনের একটা আলোচনা সভা ছিল প্রেস ক্লাবে। আমি যেতে পারিনি গুরুত্বপূর্ণ কাজ থাকাতে, কিন্তু ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন, এবং উনি মানে আধিপত্য প্রতিরোধ আন্দোলনের বাংলাদেশের সূতিকার। মানে ওনার নেতৃত্বে বহুদিন ধরে এই আধিপত্য প্রতিরোধের আন্দোলন হয়েছে। আগে তার সঙ্গে আরও অনেকে ছিলেন শওকত আমিন, ছিলেন শামসুদ্দিন ভাই, ছিলেন শামীম ভাই, সে সাথে আরও অনেকেই যারা বাংলাদেশকে ঠিক অন্যের করদ রাজ্য হিসেবে দেখতে চান না, বা অন্যের হস্তক্ষেপ, অন্যের দাদাগিরি হিসেবে দেখতে চান না, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম একটি দেশ হিসেবে দেখতে চান। সেই প্রেক্ষিত বিবেচনায় এই আধিপত্য প্রতিরোধ আন্দোলনের আলোচনা কালকে হয়েছে। তো কি আলোচনা করেছেন কালকে একটু বলবেন মাসুদ ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যে প্রশ্নটি আমাদের করেছেন সেটা হলো আগামীকালকে গতকাল 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে 2009 সালের 25শে ফেব্রুয়ারি। সেই 25শে ফেব্রুয়ারির ভয়াবহ ছোবল বিডিআর বিদ্রোহ, এটা বিডিআর বিদ্রোহ বলা যাবে না, একটি পরিকল্পিত হত্যা। সেখানে 57 জন চৌকস আর্মি সেনা অফিসারদেরকে পরিকল্পিত হত্যা করেছে। এই পরিকল্পনাটা ছিল মূলত ভারতের এজেন্ডা। এটা বাস্তবায়ন করেছে পলায়নরত পরিত্যক্ত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ। আচ্ছা, যারা 2008 সনে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ভারতের সাথে ক্ষমতায় এসেছে যে তারা ক্ষমতায় গেলে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে, এবং সেই কথা অনুযায়ী তারা কাজ করেছে। শুরু করেছে তারা বিডিআর। সেই সরকারকে সাহায্য করেছে কারা? হ্যাঁ, সেই কথাই বলতেছি, একটু সুযোগ করে দিলে আমি বলতে পারি। তো বিষয় হলো ওই পলায়নরত ভারতের দালাল আওয়ামী লীগ ভারতের সাথে চুক্তি করেই যে তাদের এজেন্ডা তারা ক্ষমতা গেলে বাস্তবায়ন করবে, ওই চুক্তির আলোকে তারা ক্ষমতায় এসেছিল। তো যার ফলশ্রুতিতে শুরু করে তারা এই বিডিআর আর্মি সেনা অফিসারদের হত্যার মাধ্যমে। এটি ছিল মূলত আমাদের যে পূর্বে যখন বর্ডারে ভারতীয় আর্মির সাথে ভারতের বিজিবির সাথে বাংলাদেশের বিএসএফ এর যে যুদ্ধ হয়, সেখানে 10 জন ভারতীয় সৈন্য মারা যায়। সেই থেকে ভারতে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় যে কিভাবে প্রতিশোধ নিবে। তো তারা এই হাসিনাকে ক্ষমতায় বসিয়ে হাসিনার মাধ্যমে প্রথম সেই প্রতিশোধের অংশ হিসেবে তারা এই হত্যাকাণ্ডটা সংগঠিত করে। এই তাদের
দোসর আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীর মাধ্যমে পরিকল্পনা করে। আপনারা দেখেছেন সেদিন যখন বিডিআর জওয়ানদের বৈঠক ছিল, সেখানে একটা পরিকল্পিত হট্টগোল বাঁধানো হয়। আর এই হট্টগোলকে কেন্দ্র করে যখন আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, তারপরে ফজলুল তাপস, তারা বিডিআর পিলখানায় ঢুকার পরে তাদের সাথে কিছু ওই হিন্দি ভাষায় কথা বলে, এইরকমও বেশ কিছু লোকজন ঢুকেছে। এই বক্তব্য যারা প্রত্যক্ষদর্শী, আচ্ছা, সেনা সদস্যদের স্ত্রীরা বা যারা ওখানে উপস্থিত ছিল, তারা বিভিন্ন মাধ্যমে তারা বলেছে। তাহলে এটি স্পষ্টই বোঝা যায় যে ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। কার মাধ্যমে করেছে? বাংলাদেশ সেনাবাহিনী ছিল, বাংলাদেশ সেনাবাহিনীর এখানে তো বিডিআর জওয়ান যারা ছিল তাদের তো অবশ্যই উস্কানি দেওয়া হয়েছে, এরকম একটা বিষয় ছিল। আর সেখানে সেনাবাহিনীরও কতিপয় দু একজন সদস্য থাকতে পারে, কিন্তু সেনাবাহিনীর প্রধান তো বলেছেন যে ফুল স্টপ। হ্যাঁ, সেনাবাহিনীর প্রধান যে কথাটা বলেছে, তখন তো সেনা প্রধানের উচিত ছিল তখনই তার সদস্যদেরকে বাঁচানোর জন্য সেনা মার্চ ঘটানো। যদি সেদিন সেনা মার্চ ঘটানো হতো তাহলে নিঃসন্দেহে সেখানে এতগুজন আর্মি অফিসার, সেনা কর্মকর্তা মারা যেত না। আচ্ছা, এটাই রিয়ালিটি। কিন্তু সেখানে সেনাবাহিনী প্রধান জড়িত ছিল কি ছিল না এই বিষয়ে আমি বলবো না, তবে তার দায়িত্ব ছিল, সে দায়িত্ব পালন করেনি এটা বলা যাবে। এখন যদি বিতর্ক তার সাথে কোনো যোগাযোগ থেকে থাকে, হতে পারে, কারণ তাকে তো ওই ক্ষমতায় বসানো সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছে ভারতের পরিকল্পনায়। এখন যাই হোক, সেটা তদন্ত করলে বাকি ওইটা বোঝা যাবে। কালকে যে আলোচনাটা আমরা করেছি সেটা নিয়ে সেখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সে বক্তব্য কি আপনি শুনেছেন? সেনাপতির সেনাবাহিনীর প্রধান, হ্যাঁ, সেনাবাহিনীর প্রধানের বক্তব্য আমি শুনেছি। উনি তো যে কথা বলেছে, তো এটা তো আমাদের কোনো আকাঙ্ক্ষা নেই, মানে আকাঙ্ক্ষা কি বলতে চাইছেন? বিডিআর হত্যাটা, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ফুল স্টপ দিতে হবে, কেননা যে আমরা এখন একটু অন্যদিকে যেতে চাই। কারণ বিডিআর হত্যাকাণ্ডর এটা নিয়ে আমাদের প্রধান সেনাবাহিনী প্রধান উনি বলেছেন যে ফুল স্টপ দিতে। আমরা আপাতত ওখানে ফুল স্টপ দিলাম। আপনার কথার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে হিন্দি ভাষার কথা শোনা যাচ্ছিল, এখানে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আছে এবং পতিত সরকারের সংশ্লিষ্টতা আছে। যেহেতু এখানে আমাদের এখনকার সেনাবাহিনী প্রধান বলেছেন যে এখানে ফুল স্টপ দিতে বলেছে, মানে এখানে থামতে বলেছে, আমরা থামলাম। কিন্তু উনি কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়ে দেশবাসীকে এক ধরনের সতর্ক করেছেন যে আমাদের কোনো আকাঙ্ক্ষা নেই। তার মানে আমরা কিন্তু এই দেশের যে ডাকাতি ছিনতাই, চুরি ছিনতাই হচ্ছে, কাটাকাটি হচ্ছে এবং রাহাজানি হচ্ছে, মারামারি হচ্ছে, এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেছেন যে তাদের মধ্যে নিজেদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, কাটাকাটি, মারামারি, রাজনৈতিক দলগুলোকে কিন্তু উল্লেখ করে বলেছেন। এটাও বলেছেন যে আমাদের কোনো আকাঙ্ক্ষা নেই। তার মানে এই প্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনী দেশের ক্ষমতা নিয়ে নেওয়ার প্রশ্ন উঠেছে। কিন্তু উনি এটা আশ্বস্ত করেছে যে না, আমাদের এটা কোনো আকাঙ্ক্ষা নেই। তো যেহেতু আকাঙ্ক্ষা নেই, সে বলছে আমরা ব্যারাকে ফিরে যেতে চাই দেশকে শান্তিপূর্ণ অবস্থায় রেখে। যেহেতু শান্তিপূর্ণ অবস্থায় রেখে উনি ব্যারাকে ফিরে যেতে চান, সেহেতু আমাদের আইন তার নিজস্ব গতিতে যাবে এবং এই পিলখানা হত্যাকাণ্ড কারা করেছে সেটা বের হবে। আমরা হয়তো কিছু তথ্য যেগুলো জানি সেগুলো আরও আলোচনা করলে আরও ভালো হতো। কিন্তু যেহেতু সেনাবাহিনীর প্রধান বলেছেন যে এখান থেকে ফুল স্টপ দেন, আমরা আপাতত ফুল স্টপ দিলাম। এই জন্যই দিলাম যে ধর্মের ঢাক এমনিই বাজে, হ্যাঁ, ধর্মের কল বাতাসে নড়ে।
যদি এটা সত্যি আইন নিজস্ব গতিতে চলে, ওটা একদিন জানাজানি হবে। এখন যেটা বলতে যাচ্ছি যে এই সেনাবাহিনীর প্রধান আমাদের এক ধরনের সতর্ক করেছেন। সতর্কতার মধ্য দিয়েই অনেকেই সরাসরি লাইভে এসে কিন্তু বলছেন যে এই সেনাবাহিনীর প্রধানে কিন্তু স্বৈরাচার হাসিনাকে বাইরে যেতে সাহায্য করেছে, এবং এই সেনাবাহিনীর প্রধানে কিন্তু আরও অনেক মানে আওয়ামী লীগ নেতাদেরকে শেল্টার দিয়েছেন এবং তাদেরকেও জামিন দিয়েছেন, মানে তাদেরকেও নিরাপদে প্রস্থানের সুযোগ দিয়েছেন। সেই অভিযোগ তো আছেই। সেই অভিযোগে আমরা স্ট্যাটুটরি বডিতে যারা এখন আছেন তাদের মানে অঙ্গুলি নির্দেশিত হলেও আমরা ওইভাবে এখন সমালোচনা যাব না। আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের আধিপত্য প্রতিরোধে আন্দোলনের যে আপনারা কাজ করে যাচ্ছেন, সেটা শুধুমাত্র পিলখানা হত্যাকাণ্ড না, এখানে ভারতের সীমান্ত নিরাপদ বা আরও অনেক কিছু আছে। সেই আধিপত্য প্রতিরোধ কি আপনারা শুধু ভারত কেন্দ্রিকই রাখবেন, নাকি বাংলাদেশের সাথে যারাই যারাই আধিপত্য দেখাবে সবাইকেই মানে আপনারা মেনশন করছেন? একটু খুলে বলবেন। বিষয় হলো, আপনি যে সেনা প্রধানের বক্তব্যের কথা বলেছেন যে বিষয়ে পুলিশ স্টপ, তো এখন আমার বক্তব্য হলো উনি নিশ্চয়ই কোনো বিষয়ে এখানে স্টপ করেছেন, যে কারো পরামর্শ হোক, সে ওনার নিজ থেকে হোক, এটা ওনার কাছে আমার কোনো মেসেজ থাকতে পারে, যাকে উনি বলেছে যে আপাতত আমরা বিষয়টা নিয়ে পুলিশ স্টপ দিলাম। এখন আমি বলবো এতটুকু যে ওনার যে বক্তব্যটা দিয়েছেন, সবাইকে সতর্ক করেছেন, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা উনি উল্লেখ করেছেন। এখানে প্রশ্ন হলো এই জায়গায় যে গত কয়েকদিন যাবৎ দেশের আইন শৃঙ্খলার যে অবনতি, যে বিভিন্ন জায়গায় ডাকাতি, খুন, রাহাজানি এগুলো হচ্ছে, এই কারণে অনেকে ধারণা করতেছিল যে হয়তোবা তৃতীয় শক্তি কোনো রকম ক্ষমতা নেয় কিনা, এরকম কোনো আশঙ্কা আছে কিনা। সেনাপ্রধান তার বক্তব্যের মাঝে জনগণকে এ বিষয়ে আশ্বস্ত করেছে, অনেক ক্লিয়ার করেছে যে না, আমার কোনো উচ্চ আকাঙ্ক্ষা নাই, আমরা চাই দেশের ঐক্যবদ্ধ একটি সুশৃঙ্খল ভাবে আমরা বসবাস করব এবং ঐক্যবদ্ধ দেশকে এগিয়ে নিয়ে যাব। তো এরপরে আমরা আমাদের ব্রাকে ফিরে যাব। তো এটা উনি খুব সুন্দর বক্তব্য দিয়েছে, আমার খুব পছন্দনীয় বক্তব্য, যে উনি একজন সেনাপ্রধান হিসাবে ওনার উচ্চ আকাঙ্ক্ষা নাই, উনি স্বেচ্ছায় দেশকে একটা অবস্থান তৈরি করে ব্রাকে ফিরে যেতে চায়, অর্থাৎ গণতন্ত্র হত্যা মানে তার কোনো ইচ্ছা নাই, এটা ক্লিয়ার করেছে। আর আরেকটি বিষয় যেটা উনি বলেছে যে আমরা এই যে বর্তমান যে আইন শৃঙ্খলার ব্যাপারটা, এই আইন শৃঙ্খলার ব্যাপার দেখেন, গত কিছুদিন আগে শেখ হাসিনা ভিডিও কনফারেন্স বলেন আর ভিডিও ক্লিপ যেটা বললেন, লাইভে এসে সে বক্তব্য দিয়েছে যে দেশে খুন, গুম, হত্যা এগুলো বেড়েছে, দুষ্কৃতি বেড়েছে। অর্থাৎ উনি প্রকৃতভাবে এই বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বুঝিয়েছে তোমরা এগুলা চালাও। আচ্ছা 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 আচ্ছা। না না, ইতিমধ্যে বলে যে হাত দিয়ে 32 ভেঙেছে, সেই হাত দেখে ওরা বুঝতে পারে যে আমার হাতের কি করুন অবস্থা। মানে উনি সরাসরি হাত ভাঙতে বলেনি, উনি কৌশল অবলম্বন করছে, হাত দেখেই যেন বুঝতে পারে যে আমরা আসলে কি 32 ভেঙে ভুলটা করলাম। পাশাপাশি গাজীপুরের মেয়র ও বলেছে দিনের বেলা যখন আমরা শান্তিতে চলাফেরা করতে পারবো না, তো রাতের বেলাও যেন কেউ শান্তিতে না থাকতে পারে, সেটা একটু অডিও ফাঁস হয়েছে। আমি জানি না এটা সত্যি না জালিয়াত। এখন এই যে বিষয়গুলো শেখ হাসিনার বক্তব্যের পরে কিন্তু সারা বাংলাদেশে এই অরাজক পরিস্থিতি পুনরায় আবার শুরু হয়। প্রশ্ন হলো যে আপনি একটা কথা বলেছেন যে অনেকেই সেনা প্রধানকে দায়ী করে যে তারা আওয়ামী লীগের নেতাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে এবং সাবেক প্রধানমন্ত্রীকেও পালিয়ে যেতে সহায়তা করেছে। এখন এই বিষয়ে আমার বক্তব্য হলো, রাষ্ট্রের যখন সর্বোচ্চ পর্যায়ে একটা দায়িত্ব থাকে, তখন ওই দায়িত্বটা পালন করতে গেলে অনেক ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি হয়ে যায়। আর দ্বিতীয়ত কিছু সিম্পিতিও থাকতে পারে, কারণ উনি যেহেতু তাদের আত্মীয়, একটা পর্যায়ে আমরা যতটুকু জানি উনি তাদের আত্মীয় লাগে, তো সেই বিষয়টাও তো একটু
অনুধাবন হয়। এখন বর্তমান রাষ্ট্রের ক্ষেত্রে এই ধরনের নমনীয়তা অনেক রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কেননা বিষধর সাপ বা জাতি সাপকে যদি আপনি খোঁচা দেন বাংলা ভাষায়, তাহলে ওই সাপ আপনাকে এই খোঁচার পরিবর্তে সবল দেবে। আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করি, সেনাপ্রধান বলেছেন যে আমি আগে বলেছিলাম 18 মাসের মধ্যে নির্বাচন হবে এবং সেটাই হতে যাচ্ছে, এবং 1 বছর মানে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আপনারা নিশ্চিত থাকেন, এরকম একটা। এবং উনি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তাকে উনি প্রধান উপদেষ্টা না বলেই ডক্টর ইউনূসই বলে সম্বোধন করেছেন এবং বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। কেউ কেউ বলছেন যেটা বিএনপির পারপাস সার্ভ করছে, বিএনপিও চায় তাড়াহুড়ো করে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তো আসলে মানে কি বিষয়, অনেক কথা বলতে গেলে অনেক কথা উঠে আসে। সেক্ষেত্রে আপনারা কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান? কেউ কেউ হয়তো বলেছে নির্বাচন কমিশন থেকেও যে জুনের মধ্যেই স্থানীয় নির্বাচনগুলো কমপ্লিট করা সম্ভব, সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব। এখানে কি তাড়াহুড়ো হচ্ছে নাকি এটাই ডিউ টাইম, মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কি আপনারা চান? এখন বিষয় যেটা হলো, 5ই আগস্টের যে চেতনা ছিল, সেই চেতনাটা ছিল রাষ্ট্র মেরামত বা রাষ্ট্রের সংস্কার। এখন এই যে রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামত, এখন এই রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র সংস্কার করে যদি তাড়াহুড়া করে একটা নির্বাচন দেওয়া হয়, আচ্ছা, তো অতীতেও তো আমরা এরকম অনেক নির্বাচন দেখেছি। 96 সন, 91 সন, 2001, 2008, পরে আবার এই শেখ হাসিনার একক সিদ্ধান্তে 2014, 2018, সর্বশেষ 2024, এই নির্বাচনগুলোর মাধ্যমেই তো ক্ষমতার পথ পরিবর্তন হয়েছে। এখানে ক্ষমতায় আওয়ামী লীগ ছিল 91 থেকে, ছিল বিএনপি 96, তার আগে এরশাদ ছিল বেশ কয়েক বছর স্বৈরশাসক হিসেবে, তারপর 91 থেকে 96 পর্যন্ত ছিল বিএনপি, এরপরে আবার 96 থেকে 2001 পর্যন্ত ছিল আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে। তারপরে হলো 2001 থেকে আবার 2005 পর্যন্ত বিএনপি নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনগুলো নিয়ে কিন্তু তেমন কোনো প্রশ্ন সৃষ্টি হয়নি। তারপরে 2008-এ 3 বছর সেনা ছিল সরকার, 111-এর গভর্নমেন্ট, সেখান থেকেও আবার 2008 একটা নির্বাচন হলো, এটাও মোটামুটি সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে উল্লেখিত হয়েছে। তারপরে বাদ সাধল 2014-তে। এখন দেখেন, এদেশে সেনা শাসন আসে কাদের জন্যে, বা তৃতীয় শক্তি আসে কাদের জন্যে, অনির্বাচিত সরকার আসে কাদের জন্যে, এই বিষয়গুলো আমাদের আগে উপলব্ধি করতে হবে। কারণ আমরা তো যেহেতু রাজনীতি করি, আমরা তো সর্বদাই চাই যে রাজনৈতিক সরকাররাই দেশ পরিচালনা করুক, যারা রাজনীতি করে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। তো আমলারা রাষ্ট্র পরিচালনা করার কোনো অবস্থাতেই মঙ্গলজনক না, তো বারবারই এই কথা বলি। কিন্তু যখন রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়, তখন যাইয়া তৃতীয় শক্তি ক্ষমতা নেওয়ার সুযোগ হয়। এখন এই যে বিষয়, এর জন্য দায়ী কি? রাজনৈতিক দলগুলো। তাহলে এখানে বুঝার বিষয় হলো, এই যে এত বছর নির্বাচনের ভিতরেই তো আমরা ছিলাম 2024 পর্যন্ত। এই যে 2024 পর্যন্ত নির্বাচনের মাধ্যমে আমরা ছিলাম, এই যে 54 বৎসর এই দেশে হলো, এই 54 বৎসরে আমাদের অর্জন কি? এতগুলো নির্বাচন যে হলো, এই অর্জনের দিক তাকাতে গেলে তো ম্যাক্সিমাম তো রাজনৈতিক দলই ক্ষমতায়। হয়তো বা ওই যে এক সময় জিয়াউর রহমান কিছু সময় জন্যে ছিল, আসলো, তারপরে বিপ্লবের মাধ্যমে, তারপরে এরশাদ সাহেব হয়তো বা কিছু বছর ছিল বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসক কায়দায়। এরশাদ সাহেব আসছে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই। আবার ওই 7ই নভেম্বর যে বিপ্লব, সেটাও কিন্তু রাজনৈতিক ব্যর্থতার কারণেই এটা হয়েছে। তাহলে এখন এই যে এতগুলো বর্ষ অতিক্রম করলো, আজ পর্যন্ত আমরা আমাদের
যে নির্বাচনের কথা বলে, নিরপেক্ষ নির্বাচন, এই নিরপেক্ষ নির্বাচনের জন্য যে একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা, যে দলীয় সরকার ক্ষমতা থাকলেও নির্বাচন হবে নিরপেক্ষ, সেই সংস্কৃতিতে তো আমরা যেতে পারিনি। তো আমরা রাষ্ট্রের যে সংস্কারগুলো প্রয়োজন, সংবিধান সংস্কার, অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, এই যে নানান সংস্কারগুলো যে প্রয়োজন, আইন শৃঙ্খলা সংস্কার, বিচার বিভাগের সংস্কার, এই সংস্কারগুলো তো এই যে এত বৎসর রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে করতে ব্যর্থ হয়েছে। তাহলে এখন দ্রুত নির্বাচন দাও, এটার কি কারণ থাকতে পারে? তো এখন আমি মনে করি যে যারা এই নির্বাচনটা দ্রুত চাচ্ছে তারা মূলত 15 বছর ধরে ক্ষমতায় নাই। এখন এজন্য তারা যে তাড়াতাড়ি ক্ষমতায় নিয়ে মন্ত্রী এমপি হবে, দেশের যেটুকু কাছে সে কাছে তো দেশকে তলাবিহীন ঝুলিতে পরিণত করছেই, আর বাকি যে অংশটুকু আছে এখন ইউনূস সাহেব বিদেশ থেকে কিছু অর্থ এমনি আনছে কিছু, যাক এগুলো এখন তাড়াতাড়ি লুটপাট করে আবার তারা তাদের আখের গোছানোর একটা পরিকল্পনা, যার জন্যই সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন। এখন যারা নির্বাচন চায় তারা তো বিগত 2 টার্ম ক্ষমতা ছিল, 91 থেকে 96 পর্যন্ত ক্ষমতায় ছিল। 96 সনে তারা ওই 15 ফেব্রুয়ারি প্রহসনে নির্বাচন দিয়ে 1 মাস ক্ষমতায় ছিল, যেখানে বাংলাদেশে কোন রাজনৈতিক দল একতরফা নির্বাচন দিয়েছিল 96 সালে 15 ফেব্রুয়ারি দিয়ে 1 মাস ক্ষমতা থেকে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে আন্দোলনের মুখে। তারপর 2001 থেকেও তো তারা 2005 পর্যন্ত ক্ষমতায় ছিল। তো ওইখানে 5 বছর তারা কি সংস্কার করেছে, এখানে যে 5 বছর তাদের কি সংস্কার হয়েছে, তাদের দেশের কোন উপকারটা হয়েছে এই জাতির? বরঞ্চ 91 থেকে 96 পর্যন্ত তারা লুটপাট করেছে, ওই দেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আবার 2001 থেকে 2005 দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো তাদের ইতিহাস তো দুর্নীতির ইতিহাস। কাদের ইতিহাস? বিএনপির। এখানে যারা নির্বাচন চায় এটা ক্লিয়ার। তো তারা যেখানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তারা নির্বাচন তো মানুষ চাইতেই পারে। 91 থেকে 96 সন পর্যন্ত তখন তারা ক্ষমতায়, তখনও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা। আবার 2001 থেকে 2005 পর্যন্ত তারা ক্ষমতায়, তখনও তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এই কথা তো আপনি আগে কখনো বলেন। এখন এই যে তারা তো 2বারই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো, দোনো টার্মে। তারা তো দোনো টার্মে জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে না? নির্বাচন তারা ক্ষমতায় এসেছে। তো তাহলে তারা কি রাষ্ট্রের সংস্কার করেছে? এই যে 10 বছর তারা ক্ষমতায় ছিল, এই 10 বছর কোন সংস্কারটা তারা করেছে? না নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে পেরেছে, না অর্থনৈতিক সংস্কার করতে পেরেছে, না রাজনৈতিক একটা স্রোত দ্বারা সৃষ্টি করতে পেরেছে। না, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। আপনি তো এই কথা এত বছর বলেন না। এখন আওয়ামী লীগ দৃশ্যপটে নাই, আপনারা এখন ইসলামপন্থী যারা, তারা কি এখন বিএনপিকে টার্গেট করেছেন? বিএনপি তো বলছে যে সংস্কার করো, কিন্তু করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাও। কারণ হচ্ছে যে নানান ষড়যন্ত্র প্রেক্ষাপট দৃশ্যপটে চলে আসতেছে, এই জন্য হয়তো বলছে। এখন বিএনপি যে এত আন্তরিক একটা দল, বিএনপি যে এত করাপশন করেছে, দুর্নীতিতে ফার্স্ট হয়েছে, এগুলো যখন আপনারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছিলেন তখন তো এই কথা বলেননি। তখন তো আওয়ামী লীগ হটাও করছেন। এখন আওয়ামী লীগ কুপকাত, আওয়ামী লীগ দৃশ্যপটে নাই। এখন আপনারা বিএনপিকে বলছেন বিএনপি খারাপ। এটা কেমন কথা? বিএনপি একটা হলো যুগপৎ আন্দোলন হলো একটা পার্ট, আর একটা দলের সাথে নির্বাচন করে ক্ষমতা যাওয়া হলো আর একটা পার্ট, আর একটা আদর্শিক জোট হলো আর একটা পার্ট। 3টা আলাদা আলাদা পার্ট। আচ্ছা। এখন আপনি যদি বলতে চান যে বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি আওয়ামী লীগকে সরানোর জন্য, এর কারণটা ছিল তারা দলগতভাবে অনেক বড় দল, তাদের জনসমর্থনের দিক থেকে দলগতভাবে তারা সব দিক থেকে আমাদের বিএনপি আচ্ছা, তো দলগত তারা অনেক বড় দল। তাদের ডাকে সারা বাংলাদেশ থেকে 10 লক্ষ 20 লক্ষ লোক ঢাকা শহরে হাজির করা যায়, কিন্তু আমাদের পক্ষে তো আর সম্ভব নয়।
এই জন্য আমরা কি করেছি যে যেহেতু ওই আওয়ামী লীগও একটা জগদ্দল পাথর, অর্থাৎ এই পাথরের নিচে চাপা পড়ে পুরো জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো যার কারণে আমাদের যে শক্তি, এই শক্তি দিয়ে তো আমরা আওয়ামী লীগকে কুপঘাত করার সুযোগ ছিল না। বিএনপির সাহায্য নিয়েছেন। এই জন্য আমরা চাইছি যে বিএনপির সাথে তারা মিলে একসাথে একটা আন্দোলন করলে বিএনপির লাভ হয়েছে না আপনাদের? আমাদের মানে আপনারা তো ছোট একটি দল বললেন, তো সেই জন্য আপনাদের শক্তিতে কুলাবে না, এই জন্য বিএনপির বৃহৎ শক্তির সঙ্গে যোগবোধ করেছেন। কারণ আপনাদের কি আগে এরকম প্ল্যান ছিল নাকি যে আপনারা বিএনপি যখন আওয়ামী লীগকে কুপঘাত করে ফেলবে তখন আপনারা আবার এখন বিএনপি থেকে আলাদা হয়ে যাবেন? না, এটা আপনি যদি প্ল্যান ছিল বলেন, নিঃসন্দেহে এখানে আসলে বাস্তবতা আমি কখনোই আমি আওয়ামী লীগ বা বিএনপি এই দুটার একটা দলকে আমি পছন্দ করি না। প্ল্যান বি না? এটা ছিল আমাদের প্ল্যান বি, এটা সত্য কথা। আমার প্ল্যানই ছিল এটা যে আগে আওয়ামী লীগকে আমরা বিদায় করি, তারপরে বিএনপির পালা। আমরা বলতে আপনি কি বলতে যাচ্ছেন, জামাত সহ? জামাত সহ না, জামাতের কথা বলবো না, যারা আমরা দেশপ্রেমিক, যারা আমরা আপনাদের প্ল্যান সি থেকে জামাত আছে না? আপনারা জামাতের সাথে আছেন? না, আমরা জামাতের সাথে আছি, তাদের আদর্শগত ভাবে আমাদের বেশ কিছু মিলে যায়, আমরা তাদের সাথে। অনেকেই বলা করছে যে আপনারা আসলে জামাতের তো দুর্নীতির অভিযোগ নাই। আপনি দেখেন বিএনপি আপনারা আসলে মুসলিম সমাজ, আমি রাজনৈতিক দল শেষ করি, বিএনপি যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় 2001 থেকে 2005-এর সময়, তখন কিন্তু দুইজন জামাতের মন্ত্রী ছিল। একজন হলো মাওলানা মতিউর রহমান নিজামী, আর একজন হলো সমাজ কল্যাণ মন্ত্রী হলো আলী হাসান মুজাহিদ। ওই দুইজন ব্যক্তির হন্য হয়ে খুঁজছে আওয়ামী লীগ গত 15 বছরে যে কোথাও কোনো দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায় কিনা। এখন কোথাও এই দুইজন মন্ত্রীর কোন দুর্নীতিতে দূরে থাক একটা লেশ মাত্র কোথাও পায় না। জামাত ইসলামের মন্ত্রী তো দুর্নীতি করবে না, এটা তো ইসলামপন্থী দল। এখন এই জায়গায় এখন দেখেন, এখন দেশপ্রেমিক তাহলে কারা বুঝতে হবে। বিএনপি যদি দেশপ্রেমিক রাজনৈতিক দল হইতো তাহলে তো তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইতো না। যারা দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, তারা তো দেশের টাকা বিদেশে পাচার করবে না। আর যারা দেশকে ভালোবাসে না, দেশপ্রেমিক না, তারাই তো দেশের টাকা বিদেশে পাচার করে। তারপরে আপনাদের যে প্ল্যান বি ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিএনপির সাথে আওয়ামী লীগকে হটানোর পরে যখন রাস্তা পরিষ্কার হয়ে যাবে তখন আপনারা প্ল্যান বি অনুযায়ী বিএনপিকে বিরোধিতা করবেন। যেহেতু আপনি বলছেন যে বিএনপির দুর্নীতিতে যেহেতু ফার্স্ট, এবং বিএনপি বেসিক্যালি তাদের আদর্শ আওয়ামী লীগের আদর্শের সাথে অনেকখানি মিল আছে। যেহেতু আপনি বলছেন যে ইসলামিক দলগুলো ওইভাবে দুর্নীতিগ্রস্ত নয়, বিশেষ করে জামাত ইসলামের কথা বলছেন, জামাত ইসলামের ব্যানারে হয়তো আপনাদের কোনো বৃহৎ ইসলামিক দলগুলোর একটা জোট হতে পারে। তো যাই হোক, আপনি যে দুজন মন্ত্রীর কথা বলেছেন আমরাও জানি তারা ইসলামপন্থী দল হতে কোনো করাপশনের তাদের কোনো অভিযোগ নেই, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের 71-এর প্রশ্নে যখন অভিযোগ থাকে জামাতে ইসলামের বিরুদ্ধে, সেই অভিযোগকে তারা ঠিক এড়িয়ে যায়। তারা মানে তারা দায় স্বীকার করলেই পারেন, যে তারা বলতে পারেন যে যদি 71-এ আমাদের যে ভূমিকা ছিল তার জন্য আমরা ক্ষমা প্রার্থী বা আমরা ভুল স্বীকার করছি। দেখেন, যুদ্ধ তো হলো এক দেশের সেনাবাহিনী আরেক দেশের সেনাবাহিনী, আর যুদ্ধ অপরাধ করে কে? যারা সেনা সদস্য। আচ্ছা, এখন জামাতের ঘাড়ে যে যুদ্ধ অপরাধের দায় চাপানো হইতেছে, আচ্ছা আচ্ছা, জামাত কি কখনো কোনো সেনা সদস্য ছিল? জামাত কি সরকারের কোনো পার্ট ছিল? না। কিন্তু আল বদর আল শামসের মাধ্যমে তারা মুক্তিযোদ্ধাদের শনাক্ত করেছেন। এই যে আল বদর বাহিনী, আল শামস বাহিনী, কাদের মাধ্যমে ঘটনা হয়? রাজাকার, কাদের মাধ্যমে ঘটনা করা হয়? রাজাকার গঠন করা হয় যারা তৎকালীন আমলা ছিল। আচ্ছা আচ্ছা, ওরাই আল বদর আল শামস। হ্যাঁ, ওদের মাধ্যমে রাজাকার বাহিনী গঠন করা হয়। কে করে? পাকিস্তান সরকার। আর শান্তি বাহিনী একই, পিস কমিটি। ঠিক আছে, পিস কমিটি সাধারণ জনগণ ছিল, এখন জামাতের লোক ছিল। এখন আপনি যেই কথাটা বলতেছেন যে একজন লোক আপনি আজ পর্যন্ত দেখাইতে পারবেন না যে ওই ব্যক্তি পিস কমিটির মেম্বার ছিল, জামাতের কেউ ছিল না, আপনি পাবেন না। আচ্ছা, এর কারণটা হলো আমি বলি আপনাকে, হ্যাঁ, জামাতকে দোষারোপ দেয় কোথায়? আমার কথা বুঝুন, জামাতকে দোষারোপ দিচ্ছে ভারত। আচ্ছা, কারণ যুদ্ধটা হয়েছে ভারতের, যুদ্ধটা হইলো ভারতের, আর ভারতের সাথে কার যুদ্ধ? পাকিস্তানের। এখন
পাকিস্তান ভাঙ্গার বিপক্ষে ছিল কে? জামাত। তাহলে ভারতের শত্রু কে? জামাত। এই জন্য জামাতকে ট্যাগ দেওয়ার জন্য নানান অপরাধের ব্যাপারে অপবাদ দিছে হলো এই ভারতের যারা দালাল ছিল আওয়ামী লীগ, এরাই মূলত এই জামাতের উপরে মিথ্যা অপবাদ গুলো চাপিয়ে দিয়েছে। আজ পর্যন্ত দেখেন যতগুলো এই যে যুদ্ধ অপরাধের বিচারটা আওয়ামী লীগ করলো, আপনি দেখেন একজন সুখরঞ্জন বালি, উনি একজন হিন্দু সম্প্রদায়ের লোক। আচ্ছা, হিন্দু সম্প্রদায় বলতে তো আমরা বুঝি ভারতের পক্ষের লোক। সেই সুখরঞ্জন বালিকে যখন সাক্ষী মানলো রাষ্ট্রপক্ষ, এই সুখরঞ্জন বালি প্রকাশ্যে একজন হিন্দু লোক হয়েও সরাসরি বলল যে দেলোয়ার হোসেন সাঈদী হুজুর এগুলোর সাথে ন্যূনতম যুক্ত ছিল না। এই কথা যখন বলল আদালতে দাঁড়ায়, ওই দিনই আদালত প্রাঙ্গণ থেকে সুখরঞ্জন বালিকে সংস্থার লোকেরা উধাও করে নিল। পরে পাওয়া গেল কোথায়? ভারতের দমদম কারাগারে। তো সেই নিউজটা বের করছে কে? সেই তথ্যটা বের করছে নিউ এজ পত্রিকা। ঠিক আছে, তাহলে এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে জামাতের বিরুদ্ধে যে অপবাদগুলো দিয়েছে বিগত সময়ে আওয়ামী লীগ, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভারতের চক্রান্ত। এবং সেই সাথে যে মুক্তিযুদ্ধের ফেরি তারা করেছে, এই যে মুক্তিযুদ্ধের ফেরি করে আমাদেরকে জাতীয়তাবাদী বিভক্ত করেছে। এখানে একটু আপনাকে থামাই, এখানে একটু মানে আমারও তো জানতে হয়, আমিও তো জানতে চাই, আমাদের দর্শকরাও জানতে চায় যে তারপরেও এই জামাতের আমিরকে বলা হয়েছিল শফিকুর রহমান সম্ভবত, যে আপনি স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে আপনাদের বক্তব্য কি? উনি বলেছিলেন যে আমরা ব্যাকফুটে যেতে চাই না। এখানে তার দুর্বলতাটা কি ছিল? এখানে দুর্বলতার কিছু নেই। উনি বলছে আমরা যেহেতু অতীত নিয়ে আর ঘাটাঘাটি করার প্রয়োজন মনে করি না। কৌশলগত কি ব্যাপার আছে? কৌশলগত কোনো ব্যাপার নাই। উনি তো আর আসলে এই বিষয়গুলো অত অনুধাবন করেও নাই। উনি সে সময় উনি ছাত্র ইউনিয়ন করতো। উনি তো আর জামাতের প্রত্যক্ষ নেতা না, ছিল না। উনি বা যাকে ফাঁসি দেওয়া হয়েছে আব্দুল কাদের মোল্লা সাহেব, উনিও ছাত্র ইউনিয়নের লোক ছিল। সেখানে তো যুদ্ধ অপরাধের লেশ মাত্র তার বিরুদ্ধে অভিযোগ ছিল না। বিনা অপরাধে একজন ব্যক্তিকে হত্যা করলো, এই যে আব্দুল কাদের মোল্লা সাহেব আর হলো মতিয়া চৌধুরী। আমার প্রশ্নটা আপনি একটু ডিঙ্গায় চলে যাচ্ছেন। আমি বলতে চাচ্ছি যে এখানে যদিও জামাতের আমির শফিকুর রহমান না, ওনার ব্যাকগ্রাউন্ড কিন্তু জাসদের, আমরা জানি। তো এখন তারপরে উনি ওটাকে ঠিক সঠিকভাবে অ্যান্সার না দিয়ে প্রথম দিকে উনি বলেছেন যে আমরা ব্যাক ফুটে যেতে চাই না, মানে ব্যাক ফুটে যেতে চাই না। এটার মধ্যে কৌশলগত কি আমার জানা দরকার। এই পাশাপাশি উনি তার পরবর্তী জন্য সাংবাদিকদের চাপে কিন্তু বলেছেন যে না, আমরা এই সন্দেহাতীতভাবে যদি প্রমাণ করা সম্ভব হয় তাহলে আমরা ব্যবস্থা নিব বা আমরা ভুল স্বীকার করবো, এরকম কিছু বলেছে। মানে এটার রহস্যটা কি? মানে আমার রহস্য বলতে আমি তো এই কথাই বলতে নিয়েছিলাম, আপনি তো আমাকে থামাই দিলেন। আসলে আমি কথাটা এটাই বলতে নিয়েছিলাম যে শফিকুর রহমান তো পূর্বে জামাতের কর্মী বা নেতা না। আচ্ছা, শফিকুর রহমান তো অধ্যাপক গোলাম আজমের মতন পাকিস্তান জামাতের নেতা ছিল না। আচ্ছা, শফিকুর রহমান তো ছাত্র ইউনিয়ন থেকে জামাতের নেতা হয়েছে। জামাত এমন একটা সংগঠন। আমি শেষ করি, আপনি তো অবশ্যই শেষ করবেন। মানে মাঝে মাঝে কিছু মানে আপনাকে আগুন আগুন জ্বলন, মানে জামাতে ইসলাম কি নেতৃত্ব শূন্য হয়ে পড়লো যে মাঝখানে যে জাসদ থেকে একজন নেতা ঢুকে জামাতের নেতা হয়ে গেল, এটাই আর কি? না, আসলে জামাত এই ধরনের সংগঠন না। জামাতের তো অন্যান্য যে দলগুলো, ধরেন জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, ওদের রাজনীতি তো পরিবারতান্ত্রিক। আচ্ছা আচ্ছা। আর জামাতের রাজনীতিটা ঠিক না। আপনিও এক সময় জামাত করলে জামাতের আমির হতে পারেন, সেই সুযোগ আছে। ও আচ্ছা। জামাত হলো তাদের আমির নির্বাচিত হয় গণতান্ত্রিক প্রক্রিয়া, অর্থাৎ কে কোন দল থেকে, গণতান্ত্রিক প্রক্রিয়া, অর্থাৎ কে গণতন্ত্র বিশ্বাস করে না, এটা সঠিক ধারণা না। জামাত সম্পূর্ণ খেলাফতে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাসী। আপনি কোথাও জামাত খেলাফতে বিশ্বাসী জামাতের কোনো ম্যানিফেস্টোতে পাবেন না। আচ্ছা, তো আপনি যেটা বলতে নিছিলাম যে জামাতে আপনি আমির হইতে পারেন কিভাবে, অর্থাৎ হলো জামাতের আমির হইতে লাগে যোগ্যতা।
হ্যাঁ, এখন আপনাকে যদি সবাই সমর্থন করে, আচ্ছা যে রোকন বৈঠকে রোকন সদস্য আছে, ঠিক আছে, রোকন সদস্যদের ভোটে, প্রত্যক্ষ ভোটে জামাতের আমির নির্বাচিত হন। আচ্ছা 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 এটা হলো জামাতের সিস্টেম। এখন একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল হলে বাংলাদেশে আছে জামাত, কেননা তাদের এই রোকনদের ভোটেই আমির নির্বাচিত হয়, অন্যান্য পদ পদবি শুধু জামাতের মধ্যে এটা আছে, শুধু জামাত বিরোধী, অন্য কোনো মুসলিম সমাজে নাই। মুসলিম সমাজেও হবে ইনশাল্লাহ, ওরকম সংগঠন গড়ে উঠলে। আচ্ছা, মুসলিম সমাজে এরকম পারিবারিকতান্ত্রিক রাজনৈতিক বিশ্বাসী না। তা এখন প্রশ্ন হলে আপনি যে প্রশ্নটি করেছেন যে উনি কিভাবে ছাত্রলীগ থেকে এসে নেতা হলো, এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় উনি যখন ইসলামী এক সময় ছাত্রলীগ পরে যখন উনি ইসলামী রাজনীতিতে বিশ্বাসী হইলো, উনি ইসলামী রাজনীতি শুরু করলো, শুরুর পরে ওনার যোগ্যতা বলে উনি এখন জামাতের সর্বোচ্চ পর্যায়ে গেছে। এখন ওনার তো জামাতের কি কারণে 71, কি কারণে কি, এই খুঁটিনাটি বিষয় তার ওনার জানা অনেকটা নাও থাকতে পারে একজন লোকের, ঠিক আছে। যেমন অনেকে স্টাডি অনেক ক্ষেত্রে করে, অনেকগুলা করে না। যেমন আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি তো আপনাকে উত্তর দিতে পেরেছি, ঠিক না? কারণ এই উত্তরটা হয়তো জামাতের জামিরের জানা আছে কি নাই এটা উনি বলতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা হইতে পারে। সাংবাদিকরা প্রশ্ন করেছে, উনি হয়তো এই বিষয়ে অবগত হয়তো বা নাই, যার কারণে উনি বলতেও পারে নাই, এমনও হইতে পারে। আমি ব্যাকডেটে যেতে চাই না, এটা এইরকম বিষয়টা আপনার মধ্যে কোনো সন্দেহ তৈরি হয়েছে যে এরকম কোনো উত্তর তার কাছে নাও থাকতে পারে? হ্যাঁ, আমি এটা ডেফিনেটলি বলতে পারি, কারণ আমি তো বুঝতে পারি বিষয়গুলো, কারণ আমি তো এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করি। জামাতের দর্শন, জামাতের রাজনীতি, বিএনপির দর্শন, বিএনপির রাজনীতি, আওয়ামী লীগের দর্শন, আওয়ামী লীগের রাজনীতি। আমরা একটু জামাত, বিএনপি, আওয়ামী লীগ এখান থেকে বের হয়ে আসি। হাতের সময় খুব শেষ, চলে যাব। আমাদের যারা শ্রোতা শুনছেন তারা হয়তো বিরক্ত হবেন। এখানে একটি বিষয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যেখানে ডাকাত ছিনতাইকারী পাওয়া যাবে দেখামাত্র গুলি। দেখামাত্র গুলি কি ক্রস ফায়ারের মতো না? এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো না? ডাকাত সন্দেহ হলে, ডাকাত মনে হলে, ডাকাত তো নাও হতে পারে। তার কারণ পুলিশ দেখামাত্র গুলি করবে, তাহলে কোথায় গুলি করবে? পায়ে করবে না মাথায় করবে না গলায় করবে? সেটা তো একটা প্রশ্ন রয়ে গেছে। গুলি করা মানে যে গুলি করলে সে মারা গেলে তো দায় দায়িত্ব তারই, যে হুকুমদাতা তারই থাকবে। কিন্তু ফলে দেখা যাচ্ছে উত্তরায় দুজন ছিনতাইকারী সন্দেহে বা ডাকাত সন্দেহে দুজনকে ফুটওভার ব্রিজের সঙ্গে উল্টো করে পিটানোর উপরে উল্টো করে ঝুলিয়ে রাখা হচ্ছে। তার বেঁচে থাকার আশঙ্কা একদম তাদের নাই বললেই চলে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের আশঙ্কাজনক অবস্থা। কিন্তু তারা ডাকাতি করেছে কিনা, ডাকাতের সন্দেহ। এই মব জাস্টিস হয়েছে, সাধারণ জনগণ এটাকে, এই দুজনকে ধরে মেরে উল্টো করে ঝুলিয়ে, এটার বিরুদ্ধে আমি একটা স্টেটমেন্ট দিয়েছি ভয়েসে, বা একটা রিল করেছি, সেখানে আমি বলেছি। কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের মধ্যে কি কোনো ভুল আছে যে দেখামাত্র গুলি? দেখেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি অনেকটা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের অনেকগুলো নাই অনেক জায়গায়। দেখামাত্র যদি দেখেই ফেলে, পুলিশ যদি দেখেই ফেলে, তাহলে তো ধরে পাকড়াও করে আইনের হাতে দেবে। এখন দেখামাত্র গুলি, এখন গুলি তো নির্দেশ আছে পুলিশের, গুলিটা কোথায় করবে এটা হলো প্রশ্ন। একটা হলো মানবাধিকার তো প্রশ্ন দাঁড়া যাবে অনেক ক্ষেত্রে। সেখানে একটা পুলিশ তো গুলি করে মেরে ফেলবে সেরকম তো হতে পারে না। তাকে অপরাধ করছে, তাকে আইনের আওতায় আনতে হবে। সেই ক্ষেত্রে হয়তো বা পায়ে গুলি করতে পারে, বা একটা সাইডে গুলি করে তাকে নিবৃত করলো, নিবৃত করে তাকে যথাযথ আইনের জায়গায় সোপর্দ করবে। না, আপনি তো কায়দা করে বাঁচা দিলেন পায়ে গুলি। দেখামাত্র গুলির অর্থ কি আমি তো বুঝতে চাই, মানে মাথায় না পায়ে না কোমরে? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবো, আমি তো স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের নিশ্চয়ই ব্যাখ্যা পাওয়া যাবে। তবে একজন অভিনেতা, মানে টেলিভিশন অভিনেতা দেখলাম, বললেন যে আমি কোনো দলের না, তবে আমি চাই যে এই ছিনতাই ডাকাতি এগুলো সম্মিলিতভাবে, মানে সে জনগণকে আহ্বান জানাইছে প্রতিরোধ করতে। কিন্তু আমি তো মনে করি যে জনগণ প্রতিরোধ করে কি আবার সেই ডাকাতদের মারবে, নাকি ধরে নিয়ে পুলিশকে দিবে? এখানে তো প্রশ্ন রয়ে গেছে না? আসলে এই যে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ছিল, তাহলে এটা তো উঠিয়ে নেওয়া হয় নাই। তাহলে সেনাবাহিনী সেই পাওয়ারটাকে খাটাতে পারতেন। এখন বিষয় হলো কোথায়, শস্যের ভিতরে যদি ভূত থাকে তাহলে ভূত তাড়ানো মুশকিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই শস্য আমরা আবার আগামী দিন খুঁজবো। আমাদের কাছে সর্ষের তেলের ব্যবসাও আমরা করি। সেই সাথে আমাদের পলিটিক্স ক্লাবের দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। রাত করে হলেও
আপনারা আমাদের অনুষ্ঠান শুনেছেন, এস নাদিম, পারভেজ মুন্সি এবং সেই সাথে আরও যারা শোনেননি বা ভবিষ্যতে শুনবেন কিংবা আদৌ শুনবেন না, সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এবং বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেনকে অভিনন্দন জানিয়ে রাত করে আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে কথা বলেছেন। উনি অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ, কিন্তু উনি কায়দা করে ওনার অবস্থান পরিষ্কার করে দেন। উনি আসলে এই বি প্ল্যানের মধ্যে ছিলেন। এ প্ল্যান ছিল আওয়ামী লীগ দমন, বি প্ল্যান হচ্ছে বিএনপি দমন, সি প্ল্যান হচ্ছে যদি ওনাদের দল শক্তিশালী হয় তাহলে ওনারা হয়তো ইসলামিক দল হিসেবে শক্তিশালী হবেন। তো সেই আশাবাদ ব্যক্ত করে সেই প্রার্থনা করছি আপনার জন্য, আপনি রাজনৈতিক মহলে যাতে মুন্সিয়ানার পরিচয় দিতে পারেন, সেই সাথে আপনি আমাদের ছায়া সরকারের একজন পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক অনেক খবর আপনার হাতে আপনার ঝুলিতে থাকে, সেগুলো নিয়ে ভবিষ্যতে আবার ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।